আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সহ ৪ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনাকে ফেরালে সহজ হবে বিচার কাজ, বলছে প্রসিকিউশন। চাঁদপুর জাহাজে ৭ শ্রমিক খুনের ঘটনায় এখনো মামলা নেই, মোটিভ খুঁজছে পুলিশ। কর্মবিরতির হুমকি জাহাজ মালিকদের। ৬০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম। দেশের বাজারে উল্টো চিত্র, মানহীন পণ্যে বছরে ৯,০০০ অগ্নিকাণ্ড। পদ্মা সেতু হয়ে মাত্র ৪ ঘন্টায় ঢাকা। রাজধানীর সঙ্গে খুলনা যশোর বেনাপোল ট্রেন চলাচল শুরু। আগে যখন আমরা বেনাপোল পৌঁছাতাম মোটামুটি ৬-৭ ঘন্টা লাগতো, এখন মোটামুটি তো ৩-৩.৫ ঘন্টায় পৌঁছে যাব। এই রুটটা যেন এই ট্রেনটা যেন ঠিকভাবে চলে, শিডিউলটা যেন মিস না হয়, এটাই আমাদের প্রত্যাশা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নাজিলা খান মিম এবং আমি তাসওয়ান নাফি। মিম, রাজধানীর অদূরে আশুলিয়ায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো গেলে বিচার কাজ আরও সহজ হবে। জাহিদ হাসানের প্রতিবেদনে জানবো বিস্তারিত। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে রাজধানীর অদূরে আশুলিয়ায় গণ আন্দোলনে অংশ নেয়া ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। পরে সেই লাশ পুলিশের ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। কয়েকদিন পর লাশ পোড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। লাশ পোড়ানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরপরই এই ঘটনায় বিমানবন্দরে আটক হন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি। পরে গ্রেফতার হন এএসপি শাহিদুল ইসলাম। দুজনেই কারাগারে আছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ শিক্ষার্থীর মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। পরে শুনানি করে সাভার আশুলিয়া এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তদন্তে যাদের নাম আসবে তাদেরকে সঙ্গে সঙ্গে আসামি করার কথা জানান চিফ প্রসিকিউটর। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোকে তাদের মামলা হিসেবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু থানাগুলোতে এই মামলা চলমান থাকবে। আইনের এবং বিচারিক যে সমস্ত প্রক্রিয়া আছে, আসামিকে গ্রেপ্তার, তাদেরকে আদালতে সোপর্দ করার, এই প্রক্রিয়াটাও চলমান থাকবে। আমরা যখন মনে করব যে এখানে ক্রাইমস অ্যাগেন্সট হিউম্যানিটির অধীনে এই আসামিদেরকে ধরা দরকার, তাদের বিরুদ্ধে এখানে নিয়ে আসা দরকার, তখন আমরা যাব। কিন্তু ধরেন, যেহেতু ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এটা হয়েছে, এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা মতেই ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তাকে দেশে আনতে পারলে বিচার কাজ সহজ হবে বলে মনে করেন তাজুল ইসলাম। বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কাজ চলমান থাকবে। প্রয়োজন হলে ওই সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। আশুলিয়ার শিক্ষার্থী পুড়িয়ে দেওয়ার মামলার পরবর্তী শুনানি ২৬ জানুয়ারির দিন ঠিক করা হয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক ৪৩ কোটি টাকা লেনদেনে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার ইসমাইল হোসেনকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হলে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত খাদ্য সচিব ইসমাইল হোসেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন।
গেল শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। শুনানিতে আমরা বলেছি যে খাদ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন সাধন চন্দ্র রায়, তিনি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় অনেক 27-এর 1 ধারার মামলা, এবং সেই সাথে 65টা ব্যাংক অ্যাকাউন্টে তার 43 কোটি টাকার সন্দেহজনক ট্রানজাকশনের তথ্য আমরা পেয়েছি এবং সেগুলো ডিটেলস আমরা পেয়েছি। সেই মামলা করা হয়েছিল 19 তারিখে, এই মাসের 19 তারিখে। 20 তারিখেই এই আসামি ইসমাইল হোসেন খান পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে, সেখান থেকে তাকে 54-এ অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে সোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে। জানুয়ারির মধ্যে 6টি বড় সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরই সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে ফোন আলাপে কথা জানান তিনি। স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে উল্লেখ করে চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে এ সময় ধন্যবাদ জানান সুলিভান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। টেলিফোন আলাপে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়েও আলোচনা হয়। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে ফের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন, গণহত্যাকারী সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। চাঁদপুরে লাইটার জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা ও কাউকে আটক করা সম্ভব হয়নি। 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চাঁদপুর জেলা পুলিশ। 10 কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে 2 দিনের মধ্যে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। এদিকে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। চাঁদপুরের লাইটার জাহাজে হত্যার ঘটনায় আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা আনিসুর রহমান। কারো সান্ত্বনাতেই বাঁধ মানছে না চোখের জল। 6 সদস্য সংসারের হাল ধরতে রিকশাচালক বাবার পাশাপাশি জেএসসি পরীক্ষা শেষে মাত্র 10 দিন আগে আল বাখেরা নামের লাইটার জাহাজে লস্কর পদে যোগ দিয়েছিল মাগুরার মাজেদুল। কিন্তু নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারায় মাত্র 16 বছরের এই তরুণ। সন্তানের এমন মৃত্যুতে যেন বিচার চাওয়ার ভাষা হারিয়েছেন বাবা। শুধু আনিসুর রহমান নন, স্বজন হারানোর খবরে সকাল থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে জড়ো হন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। নিহতরা হলেন ফরিদপুরের কিবরিয়া ও শেখ সবুজ, নড়াইলের আমিনুল মুন্সি ও সালাউদ্দিন, মাগুরার মাজেদুল ও সজিবুল ইসলাম এবং মুন্সিগঞ্জের মোহাম্মদ রানা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। এক বছর কাছে তুই আর বাজারে চাষ নে, সে আর নেই, সে মরে গেছে, এই জানি আমি, তারপর আর কিছুই জানি না। সাথে মারা গেছে, আর কেউ তো নেই ইয়ার মতো। ফ্যামিলি কিভাবে চলবে? সে মারা গেছে, এখন তার পরিবার অসহায়। এটা যে করছে তার আমরা উপযুক্ত বিচার চাই। 7 শ্রমিক হত্যার ঘটনায় মঙ্গলবার সকালে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে চাঁদপুর জেলা পুলিশ। 10 কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে 2 দিনের মধ্যে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়ন। হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে বলছেন তারা। এগুলো যদি ভালোভাবে উদ্ঘাটন না হয় তাহলে 26 তারিখ দিনগত রাত্রে আমরা কর্মবিরতিতে চলে যাব। এই যে আমরা দীর্ঘদিন যাবতে চলতেছে, অবশ্য তাদেরকে চিঠিপত্র আমরা দিচ্ছি, কিন্তু এখন পুলিশও কম। এরা বলতে চাইছে যে বললে আমাদের জনসংখ্যা কম, তারপর পুলিশ আছে, পুলিশও একই কথা বলে।
সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 2 জনের। শামীমা রহমান শাম্মী, এখন। চট্টগ্রামের আকবর শাহ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় 5 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রাতে জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রাবার বুলেট, চাইনিজ কুড়াল, ছুরিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় বড় গ্যাস লাইনের পাশে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও 5 জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তারা পেশাদার ডাকাত বলে জানিয়েছে পুলিশ। আবারও চাঁদপুরে লাইটার জাহাজে শ্রমিক হত্যা প্রসঙ্গ এ নিয়ে আরও জানাতে চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তালহা জুবের। তালহা, তদন্ত কমিটি কাজ শুরু করেছে কিনা, এখনো মামলা না হওয়ার কারণ কি জানাবেন? এছাড়া মরদেহ হস্তান্তর কখন হবে? নাফি, আসলে এই মুহূর্তে আমি আছি চাঁদপুর যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে মর্গ রয়েছে শহরের স্বর্ণখোলা রোড এলাকায়। কিছুক্ষণ আগে কিন্তু এই যেই লাইটার জাহাজের যে 7টি হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে গতকালকে, তাদের মরদেহের ময়নাতদন্ত কার্যক্রম শেষ হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে জেলা প্রশাসক, তাছাড়া নৌ পুলিশের এসপি এবং জেলা পুলিশের কর্মকর্তারাও কিন্তু এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ময়নাতদন্ত শেষে এবং শেষ হওয়ার কারণে কিন্তু তাদের মরদেহ তাদের স্বজনদের কাছে পাঠানো হবে। আসলে এই ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তাছাড়া পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট আলাদা একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই তদন্ত টিমের প্রধান রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উভয় তদন্ত কমিটি আগামী 10 দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে আমি কথা বলেছিলাম নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকের সাথে। তিনি যেটা বলেছেন যে মামলার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং মামলার বাদীও কিন্তু তারা মোটামুটি নিশ্চিত করেছেন এবং যেটা বলছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের কার্যক্রম রয়েছে এবং মামলার বাদী কিন্তু কোনো একজন মৃতের স্বজন হবে বলে তারা বলছেন। আসলে সবকিছু মিলিয়ে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সকাল থেকেই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের স্বজনরা কিন্তু ভিড় জমিয়েছেন এবং তাদের আহাজারি বিলাপে কিন্তু পরিবেশ ভারী হয়ে উঠেছে। তো আসলে আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তো তারা যেটা বলছেন যে মূলত গতকালকে এই যে লাইটার জাহাজে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তারা আপাত দৃষ্টিতে যেটা বলছেন যে আসলে ডাকাতির কোনো ধরনের সংশ্লিষ্টতা কিন্তু তারা খুঁজে পায়নি। প্রত্যেকটি হত্যাকাণ্ড কিন্তু তাদের আলাদা আলাদা রুম থেকে কিন্তু তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা আসলে আমাকে যেটা জানিয়েছেন যে এটা ডাকাতি না হয়ে কিন্তু এখানে কোনো চোরা কারবারির একটা সংশ্লিষ্টতা থাকতে পারে। বিশেষ করে স্বর্ণ কিংবা মাদকের বড় কোনো বিপুল কোনো চালান কি এই লাইটার জাহাজে করে যাচ্ছিল কিনা বা সেই দিক থেকে এই হত্যাকাণ্ড হচ্ছে কিনা, সব মিলে কিন্তু তারা আসলে সবকিছু মিলে তদন্ত করে কিন্তু সেটা বের করার কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো নাফি, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুরে লাইটার জাহাজে শ্রমিক হত্যার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন তালহা জুবের। দেশে প্রায় 6,000 কোটি টাকার ইলেকট্রনিক্স ও আলোক সরঞ্জামের বাজারের বড় অংশই নকল আর মানহীন পণ্যের দখলে। নেই কারো নজরদারি, অথচ ফায়ার সার্ভিস বলছে দেশে বছরে অন্তত 9,000 অগ্নিকাণ্ড ঘটছে শুধুমাত্র নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। কার্টুন থেকে বের হচ্ছে ব্র্যান্ড নিউ টেলিভিশন, ঝকঝকে স্ক্রিনে চালু হলো মিউজিক ভিডিও। চোখ আটকে গেল সনি লেখা জায়গাটায়। স্বাভাবিকভাবেই যে কেউ ধরে নেবে এটি বৈশ্বিক ব্র্যান্ড সনির টেলিভিশন। আদতে এটি সনি ব্র্যান্ডের কোনো টেলিভিশন নয়, শুধুমাত্র নামটি ব্যবহার করা হয়েছে সনির।
বাজারে এমন প্রচুর টেলিভিশন রয়েছে যেগুলোতে নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি করা হচ্ছে দেদারসে। চীন থেকে আমদানি করা এসব টিভি ব্র্যান্ডের পণ্যের থেকে দাম অনেক কম, তাই অনেক ক্রেতা মারপ্যাচ না বুঝে নামি দামি ব্র্যান্ড ভেবেই কিনে নিচ্ছেন এসব পণ্য। এই মালগুলা মার্কেটে বেশি চলে, অর্থাৎ কাস্টমারে বলে যে আমরা এতটা এই টাকা দিন আমাদের দ্বারা সম্ভব না। কাস্টমার তো এখন স্বাভাবিকভাবে জানে এগুলো সব চায়না টিভি। শুধু কি টেলিভিশন, বৈদ্যুতিক পাখার বাজারেও ক্রেতার সাথে চলে ইঁদুর বিড়াল খেলা। নামি দামি ব্র্যান্ডের লোগো বা নাম কাছাকাছি মিল রেখে তৈরি বৈদ্যুতিক পাখা চোখে পড়ে, যা নকল। কিন্তু এসব বোঝার সাধ্য কি ক্রেতার আছে? রেজিস্টার যখন হয়ে যায় তখন এই নামে কেউ বাইর করতে পারে না। যদি কেউ বাইর করে আপনি আশ্রয় নিতে পারবেন। কেউ বলে বিক্রি করে, কেউ না বলে বিক্রি করে ধরেন জিনিসটা। একই অবস্থা বৈদ্যুতিক বাতির বাজারেও। তবে 100 ওয়াটের এসব বাল্ব আসলেই 100 ওয়াট আলো দেয় কিনা তা কি ক্রেতার জানা আছে? ওয়াট মেশিন দিয়ে যখন মাপবে তখন ওয়াট, লুমেন, পাওয়ার ফ্যাক্টর এগুলো একুরেট আসবে না। গেল অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে রপ্তানি বেড়েছে প্রায় 400 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে এসব পণ্যের রপ্তানির পরিমাণ প্রায় 1446 কোটি টাকা। বিশ্বের প্রায় 65টি দেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। কিন্তু এর বিপরীত চিত্রও আছে। পর্যাপ্ত তথ্য আসে, যেখানেই আসুক চট্টগ্রামে উৎপাদন হলে তো ভালো, আমরা কার্যকরী ব্যবস্থা এখানেই নিব। আর যদি সারা বাংলাদেশের যেখানেই হোক, ঢাকা সহ যেখানেই এটার উৎপাদন হোক, আমাদের কাছে তথ্য দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এটা ফরওয়ার্ড করে দেব। এদিকে নিম্নমানের এসব বৈদ্যুতিক পণ্যের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি নানান দুর্ঘটনার শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। তথ্য বলছে, বিগত বছরে 27,624টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সারা দেশে। এর মধ্যে 9,813টি হলো বৈদ্যুতিক গোলযোগের কারণে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হয়। নিম্নমানের বৈদ্যুতিক ওয়্যারিং যদি থাকে, এখানে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ফায়ার সেফটি প্ল্যানের করতে বলা হয়েছে এবং অনেক জায়গায় করা হয়েছে, কিন্তু স্ব প্রতিষ্ঠানের মালিকগণ এটার জন্য দায়ী। দেশে বৈদ্যুতিক সরঞ্জাম ও বাতির বাজার প্রায় 6,000 কোটি টাকার। এ বাজারে নকল পণ্যের রমরমা বাণিজ্য ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাতপন্থীদের কোনো কার্যক্রম পালন না করতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুরায়ে নিজামের শীর্ষ নেতারা। দুপুরে কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সুরায়ে নিজাম এর নেতা কেফায়েতুল্লাহ আজহারী। সাতপন্থীদের নিষিদ্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইলের আশেপাশে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ, বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম সুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। অবশেষে খুলনা অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়ে পদ্মা সেতু হয়ে শুরু হলো ট্রেন চলাচল। নতুন এই রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমলো 212 কিলোমিটার, আর তাতে সাশ্রয় হলো দীর্ঘ সময়। এতে উচ্ছ্বসিত খুলনা, যশোর, বেনাপোল সহ এই অঞ্চলের যাত্রীরা। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম ও সিফাত শাহরিয়ার। খুলনা রেল স্টেশন ভোর 5টা বাজতেই লোকে লোকারণ্য। উদ্দেশ্য খুলনা থেকে ঢাকার ট্রেন ধরা। মাত্র 4 ঘন্টায় খুলনা থেকে ঢাকায় পৌঁছাবে জাহানাবাদ এক্সপ্রেস নামে ট্রেনটি। দ্রুত যাত্রা আর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শীত উপেক্ষা করে মানুষ ছুটে এসেছে খুলনা রেল স্টেশনে। কেউ বলছেন স্বপ্নযাত্রা, আবার কেউ বলছেন বহুল প্রত্যাশিত যাত্রা। সবকিছু ছাপিয়ে অবশেষে খুলনা থেকে নড়াইল হয়ে যাত্রা শুরু। এই যাত্রার দিন ও তারিখটা যেন দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। শুধু প্রথম যাত্রা সাক্ষী হতেই অধিকাংশ মানুষের আজকের ভ্রমণ। খুব আনন্দ লাগতেছে আর কি, কারণ ট্রেন এইভাবে যাবে কোনোদিন কল্পনার বাইরে ছিল আর কি। নতুন ট্রেন, নতুন এর জন্য মধ্যরাত্রে উঠে এটা দেখার জন্য আসছি। প্রথম দিনে ভ্রমণ করার জন্য আমরা আজকে যাচ্ছি। শুধু ট্রেন যাত্রার উদ্দেশ্যে যাওয়া, আবার এই ট্রেনে ব্যাক করবো ইনশাআল্লাহ।
আর বয়োবৃদ্ধরা অতীতের স্মৃতি খুঁজে ফিরছেন। বলছেন লঞ্চ বা স্টিমারে চড়ে ঢাকায় যেতে সময় লাগতো 1.5 থেকে 2 দিন। সকালে ট্রেনে উঠলে মানুষ যে ঢাকাতে অফিস করতে পারবে, বহু আকাঙ্ক্ষিত, আমরা খুবই খুশি। খুলনা থেকে এ যাত্রার সাক্ষী হয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রেলযাত্রার এই শুভক্ষণে খুলনা ঢাকা রুটে একাধিক ট্রেন চলাচলের পরিকল্পনার কথা জানান রেলওয়ে মহাপরিচালক। যাত্রা শুরু হলো এবং এটা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে ট্রেনের কোচের সংখ্যা এবং ইঞ্জিনের সংখ্যা যখন আমাদের বৃদ্ধি পাবে, পর্যায়ক্রমে আমরা ট্রেন সংখ্যা আরও বাড়িয়ে দেব। খুলনা থেকে যাত্রা করা জাহানাবাদ এক্সপ্রেস কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন, নোয়াপাড়া এবং ভাঙ্গা জংশন স্টেশন যাত্রাবিরতি দেয়। ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ দক্ষিণে যাত্রীদের নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছায় সকাল 10:30টায়। অর্ধেক সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। প্রথম ট্রেন খরচও কম, জার্নিও কমফোর্টেবল, মানুষ স্বাচ্ছন্দ্যে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকা চলে এসেছে। আগে 10 ঘন্টা লাগতো, সেখানে 4 ঘন্টা, অনেক ভালো। শিডিউলটা যেন মিস না হয়, এটাই আমাদের প্রত্যাশা। একই ট্রেনে 650 যাত্রী ওঠে বেনাপোল যাওয়ার উদ্দেশ্যে। যাত্রীরা বলছেন বিমানের সমান সময়ে যাওয়া যাবে ট্রেনে, তাতে অর্থ সাশ্রয় হওয়ার আশা তাদের। যদিও 30 মিনিটের ফ্লাইট, তারপরেও 4 ঘন্টা লেগে যায়, কিন্তু এখানে আমার লাগবে 3.5 ঘন্টা। খুলনা থেকে সকালে এই জাহানাবাদ এক্সপ্রেসে ঢাকায় আসছি, এখন আবার রূপসী বাংলা হয়ে বেনাপোল যাব। আগে যখন আমরা বেনাপোল পৌঁছাতাম মোটামুটি 6-7 ঘন্টা লাগতো। এদিন কমলাপুরে ঢাকা খুলনা ঢাকা রুটে 2 জোড়া ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, অপব্যয়ের কারণে রেলের দুরবস্থা। এজন্য সরকার রেলের খরচ কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। রেলের যে আজকের যে বর্তমান অবস্থা, এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। জাহানাবাদ এক্সপ্রেস নামে যে ট্রেনটি 11টি কোচ নিয়ে ঢাকায় পৌঁছেছে, সেটি আবার রূপসী বাংলা নামে বেনাপোলের উদ্দেশ্যে ঠিক 1 ঘন্টা পর যাত্রা শুরু করেছে। আবার এই ট্রেনটি বিকেল 3:30টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। রেলওয়ে বলছে এতে তাদের খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে সূচি বিপর্যয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। নাফি, বিমানে যদি বোমা থাকে তাহলে পরিস্থিতি আসলে কেমন হবে? নিশ্চয়ই একটু আতঙ্কিত বোধ করছেন। ঠিক তেমনই কিন্তু যদি উড়োজাহাজে তখন যাত্রীরা থাকে, তারাও এক ধরনের আতঙ্কের মধ্যে পড়বে। তবে সেই আতঙ্ক কাটিয়ে তাদেরকে কিভাবে সরিয়ে আনা যায় সেই বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মহড়া হয়েছে এবং সেখানে কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি রুটে বোমা পাওয়া গিয়েছে উড়োজাহাজের মধ্যে। এমন একটি দৃশ্যপট তৈরি করে মহড়া করা হয়েছে এবং 50 মিনিটের মহড়ায় বোমা নিষ্ক্রিয় করে খুব নিরাপদভাবে যাত্রীদেরকে সেখান থেকে বের করা হয়। এবং বিবেচক চেয়ারম্যান যেটা বলছেন যে আন্তর্জাতিক মানের এই মহড়া নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এ নিয়ে বিস্তারিত জানাবেন নাইমা বেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে হঠাৎ ভেসে এলো অচেনা কণ্ঠ। খবর এলো কক্সবাজার থেকে ঢাকায় ফেরা একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা আছে। কন্ট্রোল টাওয়ার থেকে মুহূর্তেই সেই খবর জানানো হলো নির্বাহী পরিচালককে। শুরু হলো যাত্রীদের উদ্ধারে তৎপরতা। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার আগেই রানওয়েতে অবস্থান নিতে থাকে এভিয়েশন সিকিউরিটি, বিমান বাহিনী, এপিবিএন, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ বিভিন্ন সংস্থার 4 শতাধিক সদস্য। বিমানটি অবতরণের সাথে সাথেই যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়, আর বোম্ব ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করে দেন বোমাটি। পরে গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। এভাবেই দৃশ্যপট তৈরি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল নিরাপত্তা মহড়া। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের নেতৃত্বে 50 মিনিটেই পুরো প্রক্রিয়াটি শেষ হয়। স্বাগত বক্তব্যে তিনি জানান, এই মহড়া দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির অংশ। এই এক্সারসাইজের মাধ্যমে আমরা সামগ্রিকভাবে বিমানবন্দরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করব
আন্তর্জাতিক সংস্থাসমূহের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হব এবং এর মাধ্যমে দেশের মর্যাদা ও নিরাপত্তার মান আরও উচ্চ স্তরে উন্নীত হবে। এটি শুধু একটি মহড়া নয়, বরং আমাদের সক্ষমতাকে আরও শানিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই মহড়া আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতে, সিভিল এভিয়েশনের সীমাবদ্ধতা খুঁজে বের করা এবং বিমানবন্দরে দায়িত্ব পালন করা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি করবে। অ্যানেক্স 17-এর বিধি অনুযায়ী হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা, বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি 2 বছর অন্তর অন্তর এ ধরনের মহড়ার আয়োজন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে আরও 2টা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এই 2টা বিমানবন্দরে আমরা একই ধরনের এক্সারসাইজ যেন করতে পারি এবং এখানের যদি যে শিক্ষাটা আছে বা লেসন্সটা আছে সেটা যেন নিয়ে আমরা ওখানে করতে পারি। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির নিয়ম অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি 2 বছর অন্তর অন্তর এই ধরনের নিরাপত্তা মহড়া আয়োজন করতে হয়। সেটি সেরে নিল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। চেয়ারম্যান বলছেন, এই মহড়া বহির্বিশ্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার প্রমাণ দিবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাইম আবির, এখন, ঢাকা। মিম, এই চিত্রটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন দরজায় করা নাড়ছে এবং দিনটি ঘিরে বাংলাদেশেও বেশ বড়সড়ভাবে আয়োজন করা হয়। রাজধানীর চার্চগুলোতে এখন সাজ সাজ রব দেখা যাচ্ছে। বড় বড় হোটেলগুলোও কিন্তু বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে এবং এভাবেই নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীবাসী বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। বিস্তারিত জানাবেন শম্পা বিশ্বাস। অপরের জন্য বাঁচো, সবার কল্যাণে আত্মত্যাগে উদ্বুদ্ধ হও, এই বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশু। ঈশ্বরপুত্র যিশুকে বরণে কোনো কমতি রাখতে চান না খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রঙিন কাপড় আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর চার্চগুলোকে। প্রস্তুত করা হয়েছে গোয়ালঘর, শেষ হয়েছে অন্যান্য প্রস্তুতিও। উনি শান্তি দিতে জগতে জন্ম নিয়েছেন, মানুষে মানুষে যেন মিলন, ভ্রাতৃত্ব স্থাপিত হয়, যাতে ভেদাভেদ ভুলে আমরা পরস্পরকে গ্রহণ করি এবং এগুলোর মধ্য দিয়ে যেন আমাদের মূল লক্ষ্য হয় পরস্পরের সঙ্গে যুক্ত হওয়া, একদিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, অন্যদিকে মানুষে মানুষে যুক্ত হওয়া। শুধু চার্চ নয়, বড়দিন উপলক্ষে চার্চের সামনের দোকানগুলোতেও সাজ সাজ রব। জমে উঠেছে বেচা কেনা, তবে গতবারের চেয়ে এবার বিক্রি কিছুটা কম। একটু বেশি দাম, সবার জন্য সমস্যা। ক্রিসমাস ট্রি আছে, আরও অনেক কিছু ডেকোরেশন। 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে খুব ভালো বেচা কেনা হয়, আর 24 তারিখ রাত্রে একটু হয়। এ তো গেল বাইরের খবর। বড়দিনে রাজধানীবাসী তাদের অন্দরমহল কতটা সাজিয়েছে তা দেখতে গিয়েছিলাম বার্নার্ড রসির বাসায়। স্ত্রী সিলভিয়া তখনও বড়দিনের শপিংয়ে ব্যস্ত থাকায় বন্ধুকে নিয়েই ঘর সাজানোর কাজটি সেরে ফেলেছেন তিনি। ক্রিসমাস ট্রি, রং বেরঙের রিবন, সান্টাক্লজ, কেক আর টুনিবাতি সব মিলিয়ে বড়দিনের চমৎকার আয়োজন করেছেন রসি। ঈশ্বরের কাছে কখনোই কিছু চাই না, আমি একটাই চাই যে আমার আপন মানুষরা যেন বহুদিন আমার চোখের সামনে বেঁচে থাকে। বড়দিন উপলক্ষে এবারেও রাজধানীর তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। ঢাকার 2টি তারকা হোটেল গতকাল পর্যন্ত বড়দিনের কেকের প্রি অর্ডার পেয়েছে 900 কেজির বেশি, যার বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। 25 তারিখে ক্রিসমাস ডে ব্রাঞ্চ এবং ক্রিসমাস ডে ডিনার, সাথে আমরা আয়োজন করতে যাচ্ছি সবার জন্য ক্রিসমাস ক্যারল। ক্রিসমাস ইভে আমাদের বাই ওয়ান গেট ওয়ান, বিভিন্ন কার্ডে বাই ওয়ান গেট 3 অফার আছে। সো আমরা অলরেডি অনেক বুকিং পেয়ে গেছি, মানে লট অফ রেসপন্সেস আর কি। রাজধানীর তারকা হোটেলগুলোতে বড়দিন উপলক্ষে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার সহ বিশেষ ক্রিসমাস কার্নিভাল। এছাড়া শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন। প্রেম আর ভ্রাতৃত্ব, এই মূলমন্ত্র পৃথিবীতে ছড়িয়ে দিতে প্রভু যিশুর জন্ম হয়েছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যিশু তাদের সঙ্গে ঈশ্বরের পুনর্মিলন ঘটাবেন আর পৃথিবীতে ছড়িয়ে দিবেন শান্তির বার্তা। তাই তো সারা বছর ধরে যিশু ভক্তরা অপেক্ষা করেন বড়দিনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বড়দিন উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিনচের অবয়বে সেজে অপরাধীদের ধরছেন পেরুর পুলিশ। আবার তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়ে ট্রাম্পের পুতুল নিয়ে ঘুরছেন এক শিল্পী। আশা জিম্মিদের মুক্ত করার মাধ্যমে ইসরায়েলিদের সবচেয়ে বড় উপহার দিবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। সংযুক্ত আরব আমিরাত ও মিশরের মতো মুসলিম দেশগুলোতেও রয়েছে নানা আয়োজন। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিনচের অবয়বে হাতে হাতুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘরের দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গ্রিনচ ঝাঁপিয়ে পড়লেন মাদক চোরা কারবারিদের ওপর। প্রথম দেখায় সিনেমার দৃশ্য মনে হলেও পেরুতে বাস্তবে ঘটেছে এই ঘটনা। হলিডে সিজনে এভাবেই বিভিন্ন চরিত্রের পোশাক ও অবয়বে কাজ করছে পেরুর বিশেষ পুলিশ ইউনিট টেরনা গ্রুপ। লাতিন আমেরিকার দেশটির মতো বড়দিনের আয়োজনে মেতেছে পুরো বিশ্ব। এই যেমন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে চলছে উইন্টার ফেস্ট। দুবাইয়ের আল বারারিতে বিশেষ এই আয়োজনের জন্য মরুময় প্রান্তর ঢেকে ফেলা হয়েছে বরফে। সান্তাক্লজ ও ক্রিসমাস ট্রির পাশে ঝরছে কৃত্রিম তুষারপাত। পাশাপাশি ব্যবস্থা রয়েছে আইস স্কেটিং ও ট্রেন ভ্রমণের। We're just going around and trying all the fun activities. So we've been on the train, we've done meeting Santa, and it's just such a great experience because it's got so many activities for kids to do and also grown-ups. Dubai is always hosting different events, different themes. We celebrate both Christmas, Eid, Ramadan. We celebrate everything. মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানের ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। কেউ বা কিনছেন ছোটদের জন্য উপহার, আবার কেউ বা এই সময়টা ঘুরে বেড়াচ্ছেন পরিবার নিয়ে, মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। মুসলিম হোক বা খ্রিস্টান, সব ধর্মের মানুষই সৃষ্টিকর্তার কাছে নতুন বছরে চাইছেন দেশের স্থিতিশীলতা। طبعا الناس بتبقى زعلانه من ان ما بيبقاش فيه استقرار لان طبعا احنا يهمنا ان كل الدول يبقى فيه سلام وفيه استقرار. السنة دي حلوة قوي، يعني هي دي أصلا دايما بتحسسنا بالعيد وإن احنا بنحس إن أجواء دايما الكريسماس هي دي الأجواء اللي احنا بنحبها أصلا كلنا يعني كمصريين. বিভিন্ন দেশ বড়দিনকে বরণের জন্য প্রস্তুতি নিলেও সাদামাটা কিউবা। অর্থনৈতিক সংকটের জর্জরিত দেশটিতে আলোকবাতি বলতে একমাত্র চাঁদের আলো। তবে বারবার ব্ল্যাকআউটের মাঝেও জেনারেটর দিয়ে চার দেয়ালের মধ্যে সাধ্যমতো আয়োজন করছেন কিউবানরা। সান্তা ঝুলিতে করে কিউবার জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই আশা সাধারণ মানুষের। Bueno, esta Navidad yo creo que va a ser una Navidad tranquila. No va a haber muchas cosas, mucha alegría, como otros años. Pues la familia nos ponemos, yo llevo el arroz, aquel lleva los frijoles, hacemos una buena cena, que es la tradición, y bueno, compartimos todo. এদিকে ক্রিসমাসের বিশেষ পোশাকে সেজে ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়েছেন এক শিল্পী। সঙ্গে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পুতুল। ৫১ বছরের এই শিল্পীর আশা, বড়দিনের উপহার হিসেবে হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। নাফি আরমান মনন, এখন বিশ্ব। বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণের শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের ৩ মামলার পুনঃতদন্ত শুরু হয়েছে। এছাড়া শেখ হাসিনার আমলের কয়েকটি প্রকল্পে বিপুল টাকা পাচারের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে দুদক। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3), এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় এই মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট তন্দ্রা ভট্টাচার্য, স্বামী স্বপন ভট্টাচার্য, সাবেক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সাবেক সংসদ সদস্য, যশোর 5। অভিযোগ সংশ্লিষ্ট দুজন ব্যক্তি পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 5,55,45,391 টাকার সম্পদ অর্জন, পূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে 10টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে 10,36,35,583 টাকা উত্তোলনপূর্বক গোপন স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান, সাবেক সংসদ সদস্য, রাজশাহী 5 কর্তৃক 3,60,34,492 টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং 3টি ব্যাংক হিসাবে 27টি জমা বাউচারের মাধ্যমে 6,10,00,000 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজু হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মামলা কি পূর্ণ তদন্তের সিদ্ধান্ত হয়েছে কিনা? নবতী থিয়েটার দুর্নীতি মামলা এই ধরনের কোনো সিদ্ধান্তের বিষয়ে আমার জানা নেই। আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। পদ্মা সেতু কি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এটা কি জানা আছে কিনা আপনার? না, এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই। আচ্ছা, আরেকটা যে কোনো সিদ্ধান্ত হোক আমরা অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 8টি প্রকল্পে 21,000 কোটি টাকা অনিয়মের একটা তদন্ত অনুসন্ধান কমিটি গঠন করছে দুদক। বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে, একটু যদি বলতেন এটা ঠিক আছে কিনা এবং চিঠিগুলো কেন দিয়েছে, কি তথ্য আপনারা নিতে চাচ্ছেন আসলে? এ বিষয়ে ইতিপূর্বে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। আচ্ছা, পত্রগুলো পাওয়ার পরে মানে জবাব পাওয়ার পরে কি করে সাধারণত এই অনুসন্ধান কাজে কি কাজে ব্যবহার হয়? এটা আপনারা সবাই জানেন, যারা এই দুদকে বিটে যারা কাজ করেন, অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং 2012 সালে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা করেছিল, 53 দিনের মাথায় তখন অভিযোগ নথিভুক্ত করেছিল মামলা, ফাইনালি কোর্টে শোনা যাচ্ছে সেই মামলার আবার পুনরায় তদন্ত শুরু হচ্ছে। এছাড়া নবথিয়েটারের দুর্নীতি 3টি মামলায় পুনরায় তদন্ত শুরু হচ্ছে। দুটি বিষয় কি বলবেন? আপনি যে দুটি বিষয়ে উপস্থাপন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নাই। আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। অনেক দুর্নীতি দমন কমিশনের ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ।